গল্পের শুরুতেই আমরা একটা মধ্যবিত্ত পরিবারকে দেখতে পাই, যেখানে কিনা তাদের একটা নিজস্ব রেস্টুরেন্ট ছিল এবং তারা খাবার ডেলিভারি দিত। সেখানে বাবা মা দুজনেই খুব পরিশ্রম করত, কিন্তু তাদের একটি অলস ছেলে ছিল যে কিনা কখনোই কাজ করতে চাইতো না। এই ছেলেটি আজকের এই ড্রামাটির মেইন হিরো, যার নাম কিনা ইয়ংজুন। ইয়ংজুন শুধু তার মাকে বলতো, আরে মা, আমি একটা কাজ খুঁজে নেব, তুমি কোনো চিন্তাই করো না। কিন্তু ওর মা বলতো, বাবা, তোমার এই সিভি দেখে কেউ তোমাকে কাজ দিবে না, তার থেকে বরং তুমি আমার ডেলিভারি ম্যান হও আর খাবারের অর্ডারগুলো কাস্টমারদের কাছে দিয়ে আসো। আজকে সে আর কোনো বাহানা দিতে পারে না, তাই সে বাধ্য হয়ে খাবারগুলো তখন ডেলিভারি দিতে বের হয়ে যায়। প্রথমে সে একটা বড় মহলের মতো জায়গায় খাবার দিতে যায়। এদিকে সে যেখানে খাবার দিতে এসেছিল সেখানে সে বড় একটা সুইমিং পুলও দেখতে পায়। তখন ইয়ংজুনের নজর হঠাৎ করে একটা মেয়ের দিকে পড়ে যায়, যেখানে মেয়েটা সুইমিং পুলের অন্য পাড়ে ছিল আর সে তার বোনকে সুইমিং এর ইনস্ট্রাকশন দিচ্ছিল। এই মেয়েটি আজকের এই ড্রামার মেইন ফিমেল লিড ছিল, যার নাম কিনা ছিল কিমসু। কিমসু মেয়েটি কিছুই শুনতে পারতো না, এমনকি কথাও বলতে পারতো না। ওর একজন বোন আছে যে একজন সুইমার ছিল। কিমসু ওকে উৎসাহিত করতে তখন ও সুইমিং পুলের এপাশে আসে। তখনই আমাদের ডেলিভারি বয় ইয়ংচন প্রথম দেখাতে ওর প্রেমে পড়ে যায় আর ও কোনোভাবেই তার চোখ সরাতে আর পারে না। এরপর কিমসু সেখান থেকে চলে আসে ঠিক ইয়ংজুনের পাশ কাটিয়ে, কিন্তু এখানে বেচারা ইয়ংজুন কেবল তার প্রেমেই তখনও অন্ধ হয়েছিল, তাই ও কিছু বুঝে ওঠার আগেই কিমসু সেখান থেকে তখন চলে যায়। তবে এরপরে ইয়ংজুন হাল ছেড়ে না দিয়ে ওর বোনের কাছে যায়। সেখানে ও কোনো সময় নষ্ট না করে কিমসু এর ব্যাপারে সাইন ল্যাঙ্গুয়েজে নামিনার কাছে জানতে চায়। আর এ থেকে আমরা তখন বুঝতে পারি ওর বোনও কথা বলতে পারে না এবং কানেও শুনতে পারে না। ইয়ংজুন ওর বোনের নাম তাকে জিজ্ঞাসা করলে উল্টো সে ইয়ংজুনকে জিজ্ঞাসা করে, তুমি কি মেয়ে পাচার করে? তখন ইয়ংজুন বলে, আরে না বাবা না, আমি সাদাসিধে একজন ছেলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এখানে কিমসু এর বোনের নাম ছিল নামিন। তখন নামিন ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার নাম জানতে চাও নাকি আমার বোনের নাম? তখন জুন বলে, তোমার বোনের নাম, কিন্তু তুমি যদি তোমার নামও বলতে চাও তাহলে বলতে পারো। এই কথাটা নামিনের কাছে একটু আজব লাগে। তখন নামিন বলে, তুমি আসলে কার পিছনে পড়েছো, সত্যি করে আমায় বলো তো। এরপর নামিন ওর বোনের নামটা ওকে বলে দেয়, যেটা শুনে ইয়ংজুন তখন ওর বোনের নাম্বারও ওর থেকে চায় আর এটা খুব বেশি হয়ে যায়। তাই নামিন তখন বলে, ভাই তুই নিজে গিয়ে আমার বোনের থেকে চেয়ে নে, আমি সাঁতার কাটতে গেলাম বাই। এদিকে ইয়ংজুন ওই মেয়েটার নাম্বার নিতে না পারলেও অনেক খুশি ছিল। ওর মা বাবা ইয়ংজুনকে এভাবে দেখে অনেক অবাক হয়ে যায় আর ভাবে, যাওয়ার সময় তো মুখ গোমরা করে গিয়েছিল, এখন কি এমন হলো যে ও এত খুশি। এর পরের দিন ইয়ংজুন আবার ডেলিভারি করতে বের হয় এই আশায় যদি সে আজকে কিমসুর সাথে দেখা করতে পারে। গতকালের মতো আজকেও ইয়ংজুন এর ভাগ্য তখন খুলে যায় আর সে কিমসুকে দেখতে পায়, যেখানে কিমসু ওর গাড়ি নিয়ে সমস্যায় পড়েছিল। এখন ওর সাহায্যের খুব প্রয়োজন ছিল। এটা দেখে ইয়ংজুন কিভাবে এত সুন্দর সুযোগের ব্যবহার না করে পারে, তাই সে তৎক্ষণাৎ কিমসু এর কাছে চলে আসে আর বলে, আমি সেই ছেলে যে কিছুক্ষণ আগে খাবার ডেলিভারি করতে সুইমিং পুলে এসেছিলাম। যেটা শুনে মেয়েটি ইয়ংজুনকে তখন চিনে ফেলে আর এর জন্য তার সাহায্য নেওয়ার জন্য সে তখন রাজি হয়ে যায়। তখন ইয়ংজুন ওই স্কুটি চেক করতে গিয়ে দেখতে পায় ওর স্কুটির ইঞ্জিনে ময়লা আটকে রয়েছে, তাই এটাকে দোকানে নিয়ে গিয়ে সারাতে হবে। একথা শুনে কিমসু খুব চিন্তায় পড়ে যায়। তখন ইয়ংজুনের মাথায় চট করে একটা বুদ্ধি চলে আসে। সে কিমসুকে বলে তার স্কুটিটি নিয়ে যেতে, পরে না হয় আমরা স্কুটিটি পাল্টিয়ে নেব। এদিকে কিমসু এরও অনেক দেরি হচ্ছিল, তাই ওর কাছে আর কোনো অপশনও ছিল না, সেজন্য ও ওর অফারটা তখন মেনে নেয়। এরপর যখন কিমসু ওর মোবাইল নাম্বারটা নেওয়ার জন্য হাত বাড়ায়, তখন ইয়ংজুন বুঝতে না পেরে ওর নিজের হাত বাড়িয়ে দিয়ে ওর সাথে হাত মিলায়, যেটা দেখে কিমসু তখন বুঝিয়ে বলে, আরে বোকা, স্কুটি বদলানোর আগে তোমার মোবাইল নাম্বার দাও, যাতে পরে তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি। যেটা শুনে তখন সে ভাবে গতকাল সে তার বোনের কাছে নাম্বার চেয়েছিল আর এখন সে নিজে থেকে নাম্বার চাচ্ছে, আমার ভাগ্য তো সবসময় এমনই হওয়া দরকার। এরপর নাম্বার নিয়ে কিমসু ওর বাইক নিয়ে সেখান থেকে চলে যায় আর ইয়ংজুন ওর চলে যাওয়ার দিকে তখন হাবলার মতো তাকিয়ে হাসতে থাকে, কারণ জুনের ইচ্ছেটা পূরণ তো হয়েই গিয়েছে।
এরপর ইউনজুন কিমসু এর বাইকটা একটা রিপেয়ারিং এর দোকানে নিয়ে যায়, যেটা তার নিজের বন্ধুরই দোকান ছিল। সে তার বন্ধুকে বলে, বন্ধু কালকে সকালের মধ্যেই বাইকটা ঠিক করে দিও, ওকে? এরপর রাতে ইউনজুন বারবার কিমসুকে মেসেজ করে, কিন্তু সে আর কোনো রিপ্লাই পায় না। তাই হতাশ হয়ে সে তখন বিছানায় শুয়ে পড়ে, যেটা দেখে তখন তার বন্ধু জিজ্ঞাসা করে, কিরে ভাই, কাকে এত মেসেজ দিচ্ছিস? ইউনজুন তখন কোনো উত্তর দেয় না, বরং ও শুধু এই আশায় থাকে কখন কিমসু তাকে একটা রিপ্লাই দিবে। অন্যদিকে কিমসু ওর বোনকে যখন নিতে যায়, তখন ওর বোন খেয়াল করে এটা ওর বোনের বাইক না। তাই সে তার বোনকে জিজ্ঞাসা করে, তুমি কি পার্ট টাইম জব করতে শুরু করে দিয়েছো নাকি? যেটা শুনে তখন কিমসু ওকে আজকে সব ঘটনা খুলে বলে, আর এরপর তারা একসাথে বাসায় চলে যায়। এর পরের দিন সকালে যখন কিমসু ওর ফোন চেক করে, তখন ওর কাছে অনেক মেসেজ এসেছিল, যেগুলো সব ইউনজুন ওকে পাঠিয়েছিল। যেটা দেখে এরপর কিমসুর সাথে সাথেই তার রিপ্লাই দেয়। এদিকে কিমসুর মেসেজ পেয়ে ইউনজুন সাথে সাথে তখন বিছানা থেকে উঠে যায় আর মেসেজের রিপ্লাই দেয়। আর এতক্ষণে ওর মনে হতে থাকে ওর জীবনটা মাত্রই ফেরত এসেছে। তখন ওরা দেখা করার প্ল্যান করে, যাতে করে ওরা ওদের বাইক বদল করতে পারে। এতক্ষণ তো ওর বন্ধু দ্বিধায় ছিল, কিন্তু এখন ইউনজুনের আচরণ দেখে ও পুরোপুরি শিওর হয়ে যায় আসলে সে রাত থেকেই একটা মেয়েকে মেসেজ দিচ্ছিল। তাই ও ইউনজুনকে তখন চেতাতে থাকে। জুন তাড়াতাড়ি দোকানে গিয়ে কিমসুর স্কুটি পরিষ্কার করতে থাকে, যাতে তা দেখে কিমসু অনেক খুশি হয়। 1 ঘন্টা টানা পরিশ্রম করার পরে সে স্কুটিটাকে পুরোপুরি নতুন বানিয়ে ফেলে। এরপর সে স্কুটিতে বসে বের হয়ে যায় কিমসুর সাথে দেখা করার উদ্দেশ্যে। কিমসু আগে থেকেই ওদের ঠিক করা জায়গায় এসে গিয়েছিল। কিছুক্ষণ পরে ইউনজুন ওখানে চলে আসে। তখন ইউনজুনকে দেখে কিমসু হাত নাড়ায়। এদিকে কিমসু নিজের স্কুটিটাকে দেখে একদমই চিনতে পারছিল না, কারণ তার স্কুটি একদম নতুন দেখাচ্ছিল। যেটা দেখে তখন ইউনজুন সব বলে, যেটা শুনে তখন কিমসু তাকে টাকা দিতে চাইলে সে নিতে তা নিষেধ করে দেয়, বরং ও শুধু কিমসু এর সাথে বন্ধুত্ব করতে চায়। এদিকে কিমসু এর জুনকে মজাদার আর ভালো ছেলে বলে মনে হয়, তাই সে তার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন দুজনের নাম বলে এবং তারা একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। তখন ইউনজুন সরাসরি ওকে জিজ্ঞাসা করে, আমরা কি একসাথে খাবার কিংবা কফি খেতে পারি? একথা শুনে কিমসু বলে, যেহেতু তুমি আমার বাইকটা ঠিক করে দিয়েছো, তাই ট্রিটটা আমার পক্ষ থেকেই। চলো এক্ষুনি কফি খেতে যাই। এমন রোমান্টিক একটা অফার ইউনজুন কিভাবে মানা করতে পারে? তাই সে সাথে সাথে তখন রাজি হয়ে যায়। এরপর দুজন একটা কফি শপে গিয়ে বসে। কিমসু যখন কফি খাচ্ছিল, তখন ইউনজুন ওকে শুধুমাত্র দেখতেই থাকে, যেখানে তাদের দুজনের মধ্যে তখন একটা রোমান্টিক মুহূর্ত চলতে থাকে এবং তারা দুজন একে অপরকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। কফি শেষ হওয়ার পরে কিমসু যখন সেখান থেকে চলে যেতে নেয়, তখন ইউনজুন ওর পেছন পেছন দৌড়ে আসে, যেখানে ইউনজুন ওকে কিছু বলতে চায়, কিন্তু আফসোস সে কিছু আর বলতে পারে না, কারণ ততক্ষণে কিমসু সেখান থেকে চলে গিয়েছিল। এরপর একদিন কিমসু যখন একা একা একটা দোকানে বসে স্যান্ডউইচ খাচ্ছিল, ঠিক তখনই ওর কাছে ইউনজুনের মেসেজ চলে আসে আর দুজনের মধ্যে কথোপকথন তখন চলতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে ইউনজুনের মাথায় একটা বুদ্ধি চলে আসে, তাই সে সাথে সাথে তাদের রেস্টুরেন্টে তখন চলে যায় আর তাদের রেস্টুরেন্টের সবগুলো খাবার আইটেম একটা বক্সে ভরে, কারণ এদিকে ইউনজুনের কোনো আইডিয়াই ছিল না কিমসু কি খেতে পছন্দ করে। ওর মা ওকে অবাক চোখে তখন দেখতে শুরু করে আর ভাবতে থাকে তার ছেলের অবশ্যই কোনো না কোনো মেয়েকে পছন্দ হয়েছে। পরের সিনে আমরা ইউনজুনকে কিমসু এর সাথে দেখতে পাই, যেখানে কিমসু তাকে বলতে থাকে এত কিছু ওনার কি দরকার ছিল। তখন ইউনজুন বলে, আমি তো জানি না তুমি কি খেতে পছন্দ করো, তাই সব খাবারই নিয়ে এসেছি। যেটা শুনে কিমসু মজা করে সব খাবার খেতে শুরু করে। তখন ওর প্রত্যেকটা খাবারই অনেক সুস্বাদু লাগে, তাই ও সব খাবার একাই তখন খেয়ে শেষ করে ফেলে আর যাওয়ার সময় ইউনজুনের হাতে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কিমসু মনে করে ইউনজুন হয়তো তাকে খাবার ডেলিভারি দিতে এসেছে, কিন্তু এদিকে বেচারা এটা বলার সময় পায়নি যে সে খাবার নিজের তরফ থেকে শুধুমাত্র তার জন্যই এনেছিল, কোনো ডেলিভারি দেওয়ার জন্য না। অপরদিকে কিমসুকে মন মরা দেখাচ্ছিল, কারণ ওর বোনের টাকা আজ জমা করার কথা ছিল আর সেখানে কিছু টাকা কম ছিল। সবকিছু মিলিয়ে তার অনেক টাকার দরকার, যার কারণে কিমসুর আরো পরিশ্রম করতে হবে। এর পরের দিন সে যখন তার বোনের মহলের দিকে যায়, তখন তার সেখানের পরিস্থিতি অনেকটা অস্বাভাবিক লাগে। আসলে সেখানে কিছু স্টুডেন্টের বাবা মা সমস্যা করছিল, তারা চায় না এই সুইমিং পুলে প্রতিবন্ধীরা সাঁতার কাটুক, কারণ এই কারণে তাদের বাচ্চারা এতে অসুস্থ হয়ে পড়তে পারে। কি সব বাজে কথা, এসব লোক সমাজের জঞ্জাল। এখানে কিমসুর সব কথা বুঝতে পেরে অনেক মন খারাপ করে আর এদিকে সবকিছু শেষে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ডিজেবল মানুষদের
মেম্বারশিপ বাদ দিয়ে দেওয়ার। এইসব কথা ইয়নজুনের কানেও তখন আসে। সে ভাবে সে হয়তো এটা বদলাতে পারবে না, কিন্তু তাদের মন ঠিকই ভালো করতে পারবে। তাই ওই দিনই ইয়নজুন কিমসু আর ওর বোনের কাছে চলে আসে আর বলে, চলো আমরা বাইরে ঘুরতে যাই। যেটা শুনে সবাই তখন রাজি হয়ে যায় আর একসাথে বাসে উঠে পড়ে। অনেকদিন পরে তারা দুই বোন তাদের মনের মতো করে জীবনটা উপভোগ করতে পারছিল। কিছুক্ষণ পর তারা ড্যান্স ক্লাবে তখন পৌঁছে যায়, কিন্তু তারা দুই বোনের কেউই তো শুনতে পেত না। তাই ইয়নজুন তখন ওদের সাউন্ড বক্সের কাছে নিয়ে যায় আর তার উপর হাত রেখে সেটা ফিল করতে বলে। এই প্রথমবার দুই বোন তখন হাত রেখে গান উপভোগ করতে পারে, যেটা শুধুমাত্র ইয়নজুনের কারণে সম্ভব হয়েছে। সারাদিন অনেক আনন্দ করার পরে তিনজন যার যার বাসায় তখন ফিরে আসতে থাকে। তখন নামিন ইয়নজুনকে ধন্যবাদ জানায় আর সে তার দুজনের মধ্যে কাবামে হাড্ডি হতে চাচ্ছিল না, তাই সে আগে আগে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। এখন রয়ে যায় ওরা দুজন। তারা দুজন কোনো কথা বলে না, শুধু একজন আরেকজনের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। এর কিছুক্ষণ পর ইয়নজুন ওর বাসায় চলে যায়। অপরদিকে কিমসু আর ওর বোনের মন অনেক ভালো ছিল, যার কারণে তখন হঠাৎ নামিন ওর বোনকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে পছন্দ করতে শুরু করেছো নাকি? তখন কিমসু উত্তর দেয়, আরে না, আমরা শুধুমাত্র ভালো বন্ধু, আমাদের মধ্যে অন্য কোনো কিছুই নেই। এদিকে কিমসু এর মুখে কিছু না বললেও ওর বোন তখন সরাসরি বুঝতেই পেরে যায় ইয়নজুন কিমসু দুজন দুজনকে মনের অজান্তেই একে অপরকে পছন্দ করে ফেলেছে। তাই নামিন তখন ওর বোনের সাথে এই বিষয় নিয়ে মজা করতে শুরু করে। ঠিক তখনই ইয়নজুন ওদের আজকের ছবি পাঠায়, যেখানে ছবিগুলো দেখে ওরা দুজন তখন অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা তখন দেখতে পাই কিমসু প্রত্যেকদিন ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজের ক্লাস করতে যেত, কিন্তু কেন, যেটা আমরা সামনে জানতে পারবো। এদিকে ইয়নজুন আর কিমসু এর বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হতে শুরু করে। কিমসু হয়তো ইয়নজুনকে ভালোবাসতে শুরু করেছিল, দেখি কবে এরা তাহলে দুজন দুজনকে নিজেদের মনের কথা বলতে পারে। অপরদিকে কিমসু পার্ট টাইম জব করাও শুরু করে। ও একটা নিউজ স্টুডিওতে সাইন ল্যাঙ্গুয়েজের কাজ করতে থাকে। আজকে সিটি হল সুইমিং প্রতিযোগিতা রয়েছে, যেখানে কিমসু এর বোন নামিনও অংশগ্রহণ করেছিল। এদিকে নামিনের স্বপ্ন সে ন্যাশনাল অলিম্পিকে উত্তীর্ণ হবে আর গোল্ড মেডেল জিতবে। তাই সে আজকে একটু নার্ভাস ছিল, কিন্তু সে এতটুকু জানতো সে আজকে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। এরপর যখন প্রতিযোগিতা শুরু হয়ে যায়, তখন কিমসু ওর বোনকে উৎসাহিত করছিল, যেখানে নামিন ওর পরিশ্রমের ফল পেয়ে কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ জিতে নেয়। তখন নামিন গোল্ড মেডেল নিজে বোনকে পরিয়ে দেয়, যেটা দেখে কিমসু তখন অনেক খুশি হয়ে যায়। তারা দুই বোনকে অনেক ভালোবাসতো। এরপর তারা ইয়নজনকেও ভিডিও কলে মেডেল দেখাতে শুরু করে, যেটা দেখে ইয়নজনও তখন অনেক খুশি হয়ে যায়। তখন কিমসু ওকে বলতে থাকে, যদি নামিন এভাবেই পরিশ্রম করতে থাকে তাহলে ও একদিন ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে যাবে। তখন ইয়নজন বলে, চলো আমরা আমাদের এই জিতটাকে সেলিব্রেট করি। যেটা শুনে কিমসু তখন মানা করলেও ওর বোন ইয়নজনের সাথে যেতে চায়, কারণ আজকের দিনটা অনেক স্পেশাল ছিল। এদিকে ইয়নজুন কিমসু এর সাথে ডেটে যাচ্ছিল, তাই নামিন ওর বোনকে তৈরি হতে সাহায্য করছিল। সে তার বোনের জন্য খুব সুন্দর একটা জামা পছন্দ করে। অপরদিকে ইয়নজুন আজকে কোনো ডেলিভারি করবে না, তাই মা বাবা যেন এসব জানতে না পারে, তাই সে কারণে সে তার অর্ডারগুলো তার বন্ধুর কাছে দিয়ে চলে যায়। কিন্তু এই সব কিছু তখন ওর বাবা মা দেখে ফেলে। এরপর তারা দুজন বিকালে দেখা করে। ইয়নজুন কিমসুকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু খেয়েছো? একথা শুনে কিমসু তখন বলে, তুমি সবসময় আমাকে খাবারের কথা কেন জিজ্ঞাসা করাও? তোমার কি আমাকে দেখে সবসময় ক্ষুধার্ত মনে হয়? তখন ইয়নজুন ওকে বলে, না না না, এমন কিছুই না, আসলে আমাদের ছোট একটা রেস্টুরেন্ট আছে তো, তাই আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করি। কিমসু একথা শুনে তখন হেসে দেয়। এরপর তারা দুজন ঘুরতে বের হয়ে যায়। অন্যদিকে ইয়নজুনের ফ্রেন্ড যখন খাবার ডেলিভারি করতে আসে, তখন সে নামিনের বাসায় চলে আসে। সে নামিনকে দেখে খুব অবাক হয়ে যায় আর এক দৃষ্টিতেই তখন তাকিয়ে থাকে। তার মানে কি ইয়নজুনের বন্ধুরও প্রথম দেখাতেই নামিনকে ভালো লেগে গেল? চলো দেখতে থাকি সামনে কি হয়। অন্যদিকে ইয়নজুন কিমসু যখন একসাথে ঘুরছিল, তারা দুজন তখন দুজনের ব্যাপারে একে অপরকে বলতে থাকে। এদিকে কিমসু অনেক খুশি ছিল যে সে ইয়নজুনের মতো একজন ভালো বন্ধু পেয়েছে। অপরদিকে তখন একটা খারাপ ঘটনা ঘটে যায়। কিমসু আর বোন যে বাসায় থাকতো, হঠাৎ করে সেই বাসায় তখন আগুন লেগে যায়। তখন নামিন ঘুমাচ্ছিল। ধোয়ার কারণে ওর শ্বাস নিতে কষ্ট হলে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তার ভাগ্য ভালো লিফট তখনও কাজ করছিল, তাই ও লিফটের ভিতরে তখন চলে যায়, যাতে করে ও তাড়াতাড়ি বের হতে পারে।
পারে, কিন্তু হঠাৎ করে লিফট তখন বন্ধ হয়ে যায় আর নামিন খুব বাজেভাবে ফেঁসে যায় ওখানে। ওর জীবন ঝুঁকির মধ্যেই ছিল, বেচারি তো কথাও বলতে পারতো না, তাই সে চিৎকারও করতে পারছিল না। ঠিক তখনই কেউ একজন লিফটের দরজা খুলে ওকে রেস্কিউ করে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে কিমসো আর ইউনজন যখন বাসায় ফিরছিল তখন দুজনই অনেক খুশি ছিল, যেখানে ইউনজন আজকে ওর মনের কথা বলতেই যাচ্ছিল। ঠিক তখনই কিমসোর ফোনে হাসপাতাল থেকে একটা মেসেজ আসে যে ওর বোন হাসপাতালে ভর্তি। এই মেসেজ পেয়ে কিমসো তখন অনেক চিন্তায় পড়ে যায় আর ইউনজনকে কিছুই না বলে হাসপাতালের দিকে দৌড়ে চলে যায়। এদিকে ইউনজনও তখন বুঝতে পারছিল না হঠাৎ করে তার আবার কি হলো, তাই ও কিমসো এর পেছনে তখন দৌড়াতে শুরু করে, কিন্তু কিমসো আগেই সেখান থেকে চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই কিমসো হাসপাতালে পৌঁছে যায় আর অনেক ভয় পেয়ে রয়েছে, কারণ ও জানতো না ওর বোন কোন অবস্থাতে এখন রয়েছে। যখন ও রুমে ঢুকে ওর বোনকে সুস্থ দেখতে পায় তখন ও কিছুটা শান্ত হয়। তখন কিমসো কান্না করতে থাকে আর ও তখন নিজেকে দোষ দিতে থাকে আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার খেয়াল রাখতে পারিনি, আমার তোমার সাথে থাকা উচিত ছিল। যেটা দেখে ওর বোন ওকে তখন বুঝাতে থাকে আর বলে বিপদের কোনো ঠিক নেই, কিন্তু কিমসো তখন ভাবতে থাকে এর জন্য যদি ও আর সুইমিং না করতে পারে তাহলে ওর 10 বছরের পরিশ্রম নষ্ট হয়েই যাবে। এই বিষয়ে ও তখন অনেক টেনশন করতে থাকে। এরপর কিমসো সিদ্ধান্ত নেয় আজকের পর থেকে ওর বোনকে ছাড়া আর কখনোই বের হবে না একা, সবসময় ওর সাথেই থাকবে। এদিকে ইউনজুন তাকে অনেক মেসেজ করে, কিন্তু সে কোনো একটারও তখন রিপ্লাই দেয় না। এর কিছুদিন পরে নামিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এরপর সে সাঁতার শিখতে চলে যায়, কারণ ন্যাশনালে চান্স পেতে হলে ওকে প্র্যাকটিস অনবরতই চালিয়ে যেতে হবে। এদিকে কিমসো এর ভয়টাই তখন সত্যি হয়ে যায়। নামিন ঠিকমতো সাঁতার কাটতে পারছিল না, ওর বারবার শ্বাস আটকে আসছিল। এসব দেখে কিমসোর তখন মন খারাপ হয়ে যায়। এভাবে একদিন যখন কিমসো বাসায় ফিরছিল তখন ইউনজুন ওর সাথে দেখা করতে চলে আসে। অনেকদিন পরে ওরা দেখা করে, তখন ইউনজুন ওকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে আর তুমি আমার মেসেজের রিপ্লাই কেন দিচ্ছিলে না? তুমি কি আমার মেসেজ দেখতেই পাওনি? সবকিছু ঠিক আছে তো? এসব কথা শুনে কিমসো ওকে বলে, তুমি আর কখনো এখানে এসো না আর আমার সাথে যোগাযোগ করারও কোনো চেষ্টা করো না। এসব কথা বলে যখন কিমসো সেখান থেকে চলে যায় তখন ইউনজুন ওকে আটকায় আর জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছি? তোমার কি আমাকে নিয়ে একটুও চিন্তা হয় না? এই কথার উত্তরে কিমসো তখন রেগে গিয়ে বলে, আমি তো নিজের খেয়ালই রাখতে পারি না, তোমাকে নিয়ে চিন্তা করব কিভাবে? এই কথা শুনে জুনের মন তখন অনেক খারাপ হয়ে যায়, তাই ও আর কিছুই জিজ্ঞাসা করে না। আর এভাবেই তাদের এই ভালোবাসা শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে যায়। বেচারার মন তখন পুরো ভেঙে যায়। এই প্রথমবারই তো কাউকে ভালোবেসেছিল, কিন্তু মেয়েটা তো তাকে ফিরিয়ে দিল। ওর বাবা মাও এটা খেয়াল করে আর বুঝতে পারে ওনাদের ছেলের সাথে খারাপ কিছু একটা হয়েছে নিশ্চয়ই। ওর এই অবস্থা দেখে তারা দুজনই তখন চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা নামিনকে তখন দেখতে পাই যে কিনা সুইমিং পুলে প্র্যাকটিস করছিল, কিন্তু সে পানির নিচে বেশিক্ষণ থাকতে পারছিল না। ওর লাংসে ধোয়া যাওয়ার ফলে ও আগের মতো অবস্থাতে নেই, যার কারণে নামিনের তখন মন খারাপ হয়ে যায়। ওর এত বছরের পরিশ্রম সব এক নিমেষেই নষ্ট হয়ে গিয়েছে। ও অলিম্পিকে আর অংশগ্রহণ করতে পারবে না। কিমসো ওর বোনকে এভাবে তখন কান্না করতে দেখে ফেলে, যেটা দেখে ওর তখন প্রচুর কষ্ট হয়। তখন নামিন তার বোনকে বলে, আপু সবকিছু শেষ হয়ে গিয়েছে, সরি, আমি তোমাকে তোমার পরিশ্রমের বিনিময়ে কিছুই দিতে পারিনি। যেটা শুনে তখন কিমসো মনে করতে থাকে এই সবকিছুর জন্য ওই দায়ী। ওই দিন যদি সে ওর বোনকে রেখে না যেত তাহলে এত কিছু কখনোই হতো না। তাই সে তার বোনকে তখন বলে, আমার জন্য তোমার স্বপ্ন পূরণ হলো না। তখন নামিন বলে, তুমি শুধু আমাকে নিয়েই কেন চিন্তা করতে থাকো? তোমারও তো নিজের স্বপ্ন আছে, তুমি নিজের স্বপ্ন পূরণ করো। তোমার তো সারা জীবন আমার স্বপ্নের পিছনেই চলে গেল। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর কত। আজকে আমি যতদূর এসেছি তা শুধু তোমার জন্যই। এখন নিজের বিষয়ে তো একটু ভাবতে শিখো, তোমারও তো জীবন আছে, তোমারও তো স্বপ্ন আছে। এসব কথা বলে নামিন সেখান থেকে তখন চলে যায়। আসলে সে তার বোনকে এটা বোঝাতে চেয়েছে সে যেন নিজেকে নিয়েও এবার একটু ভাবে। এখন এটা কিমসো বুঝতে পারবে কিনা তা আমরা সামনেই দেখতে পারবো। একদিন ইউনজুন এর মা ওর কাছে এসে বলে, বাবা কে তোমাকে ফিরিয়ে দিয়েছে? কার এত সাহস? কে সেই মেয়ে? যেটা শুনে ইউনজুন তখন বলে, মা মেয়েটা ওর বোনকে অনেক ভালোবাসে, প্রত্যেকদিন কাজে যায় আর অনেক পরিশ্রম করে যাতে করে সে যেন তার বোনের ভালো মতো খেয়াল রাখতে পারে। ওর কাছে নিজের জন্য কোনো সময় নেই, এর জন্য ও আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে। আর এর সাথে এও তখন বলে, মা মেয়েটা কানে শোনে না, কথাও বলতে পারে না। এই কথা শুনে মা তখন অনেক অবাক হয়ে যায়, কিন্তু তবুও সে
সে তার ছেলের পক্ষেই থাকে। অন্যদিকে কিমসু তার মা বাবার সাথে দেখা করতে আসে। ওর পুরো পরিবারই কথা বলতে কিংবা শুনতে পারতো না। তখন ওর মা ওকে বোঝাতে থাকে নিজেকে নিয়ে তার এখন একটু ভাবা উচিত। এরপর যখন কিমসু সেখান থেকে চলে যেতে নেয় তখন তার বোনের সাথে তার দেখা হয়ে যায়, যেখানে তাদের দুই বোনের মাঝে তখন মিল হয়ে যায় এবং দুইজন দুজনকে তখন সরি বলে। তখন নামিন ওকে জিজ্ঞাসা করে তুমি কি ইউনজনের সাথে দেখা করেছিলে? ও বলে না, দেখা করিনি, আমার কোনো ডেটিং এর শখ নেই, আমি একাই ঠিক আছি। এই কথাটা নামিনের কাছে তখন খারাপ লাগে। ও বলে তুমি আমার জন্য এমন কেন করছো? আমি তোমার বোঝা হতে চাই না, তুমি আমার জন্য অনেক করেছো, এখন নিজেকে নিয়ে একটু ভাবো। আসো নতুন করে শুরু করি, আমিও সাঁতার ট্রেনিং পুরোদমে শুরু করি আর তুমিও জুনের সাথে ডেট করো। যেটা শুনে তখন কিমসুয়ের কিছুই মাথায় আসে না। একদিন ও সিটি হল সুইমিং পুলে একা একা বসে এসব ভাবছিল। এর কিছুক্ষণ পরে ও ভিতরে যায়। সেখানে ইউনজন ভাবছিল আর ফিল করছিল কিমসু কোনো অবস্থাতে এখন আছে। তখন ও বুঝতে পারে ও কখনো কিমসুকে তার মনের কথা বোঝাতেই পারেনি। তাই এরপর ও কিমসুয়ের সাথে এবার দেখা করতে তখন চলে যায় আর ওর মনের কথা বলতে থাকে আর বলে সরি, আমি তোমাকে বুঝতে পারিনি কিমসু, ভালোই হয়েছে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু সত্যি তোমার জন্য আমার খুব চিন্তা হয়, আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। এদিকে ইয়নজন অনেক কিছুই ওকে তখন বলতে চায়, কিন্তু যখন কিমসু পিছনে তাকায় তখন সে সবকিছু বলে যায় এবং তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর মুচকি হাসে। এরপরে ইয়নজন ওর বাইকে কিমসুকে বসিয়ে ওর বাসায় নিয়ে যায়। ওর বাবা মা আগে থেকেই সবকিছু প্রস্তুত করে বসেছিল, এই দিনের অপেক্ষায় তো এতদিন সবাই করছিল, কিন্তু তারা একটু রাগ করার নাটক করলে জুন তখন খুব ভয় পেয়ে যায়। তখন বাবা বলে ভালোবাসার সাথে সাথে পার্ট টাইম জবটাও সমান তালে করতে থাকলে কোনো সমস্যা নেই। তখন কিমসু বলে ঠিক আছে আঙ্কেল। আরে কিমসু তো দেখি কথাও বলতে পারে, এর মানে সে সম্পূর্ণ সুস্থ? যেটা শুনে ইউনজন তখন অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি কথা বলতে পারো? তখন কিমসু বলে হ্যাঁ, কেন? আর তুমি তো কখনো আমার সাথে কথা বলার চেষ্টাই করোনি। যেটা শুনে সবাই তখন খুব খুশি হয়ে যায়। অপরদিকে নামিনও তখন প্র্যাকটিস শুরু করে দেয় পুরোদমে, কারণ পরের বছর সে অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। ঠিক তখনই আমরা জানতে পারি পুরো পরিবারে কিমসুই ছিল একমাত্র সুস্থ ব্যক্তি। এদিকে কিমসু ওর মায়ের কথাই তখন মেনে নিয়েছিল। তার মা সবসময় চেয়েছিল সে তার জীবনটা উপভোগ করুক। এভাবেই ওদের প্রেম কাহিনীটা এখানেই শেষ হয়। তবে আরেকটা প্রেম কাহিনী শুরু হবে এখন, কারণ নামিনকে যে বাঁচিয়েছিল সে আর কেউই না, ইয়নজনের বন্ধুই ছিল। ওদের দুজনেরই আস্তে আস্তে প্রেম কাহিনী শুরু হবে আর এর সাথে সাথে আজকের এই সুন্দর ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। যাই হোক দর্শক, কেমন লাগলো আজকের এই ড্রামা কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।